আমরা দেখেছি এই গণ অভ্যুত্থান হয়েছে প্রাথমিকভাবে ৮ দফার উপর ভিত্তি করে, ৯ দফার উপর ভিত্তি করে। এই ৯ দফায় সংস্কার বলতে কোনো শব্দ ছিল না, রাষ্ট্র কাঠামো মেরামত বলতে কোনো শব্দ ছিল না। এটা সেই সময় দাবি দেওয়াতে ছিল না। পরবর্তীতে চূড়ান্তভাবে গণ অভ্যুত্থান হয় ১ দফার উপর ভিত্তি করে, যে ১ দফা আমাদের সবাই মিলে প্রণীত ছিল। সেই ১ দফার হলে কিন্তু মূল সরকার পতন হয়। সুতরাং ৮ দফাতে বা ৯ দফাতে সংস্কার ছিল না। সংস্কারের কথাটা প্রথমবারের মতন আসে ৮ই আগস্ট, যখন তারা সরকার নতুনভাবে ফর্ম করে, তারপরে একটু সময়টাকে দীর্ঘায়িত করার হয়তো একটা লক্ষ্যে। আজকে আমরা যে ৩১ দফা নিয়ে এখানে আলোচনা করতে বসেছি, এই ৩১ দফাটাকে নিয়ে আসলে প্রথমে উপলব্ধি করতে হবে যে এখানে ৩টা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা যদি দেখি, এখানে লেখা আছে কি যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা। তার মানে যে ৩টা বিষয় আমাদের উপলব্ধি করতে হবে, আমরা রাষ্ট্র কাঠামো বলতে কি বুঝি, কেন এটাকে মেরামত করা প্রয়োজন, এবং ৩১ দফার মাধ্যমে কিভাবে আমরা এই মেরামতটাকে সম্পন্ন করব। একটা দেশের রাষ্ট্র কাঠামো বলতে মূলত আমরা সেই দেশে যে সরকারটা থাকে, সেটা আওয়ামী লীগের সময় আমরা যেমন দেখেছি অবৈধ অনির্বাচিত ফ্যাসিবাদী সরকারও হতে পারে। আবার ইতিপূর্বে আমরা যে গণতান্ত্রিক সরকারগুলো দেখেছি, যারা জনগণের ভোটে নির্বাচিত ছিল, জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেছে, সেই ধরনের নির্বাচিত গণতান্ত্রিক সরকারও হতে পারে। কিন্তু প্রতিটা সরকার একটা দেশকে পরিচালনা করে কিছু প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও থাকে, সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠান থাকে, সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা সরকারি যে অফিস আদালতের কথা বলি, এর ভিতর ওসিডিসির অফিস যেমন রয়েছে, ইউএনওর অফিস যেমন রয়েছে, ঠিক একইভাবে আমাদের সচিবালয় থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত যতগুলো অফিস আমাদের সরকারি কার্যালয় রয়েছে, যেখান থেকে জনগণের সেবা দেওয়ার কথা, সামগ্রিকভাবে সেটাই কিন্তু রাষ্ট্র কাঠামো। তার মানে রাষ্ট্র কাঠামোর ভিতর যেমন নির্বাচন কমিশন রয়েছে, দুদক রয়েছে, ইউএনওর অফিস রয়েছে, আমাদের হেলথ এবং এডুকেশন অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্যের সাথে জড়িত প্রতিটি প্রতিষ্ঠান রয়েছে। এই রাষ্ট্র কাঠামোটাকে একটা সরকার কিভাবে পরিচালনা করে তার উপরেই নির্ভর করে সেই সরকারটার ধরন কি। এটা কি গণতান্ত্রিক সরকার, নাকি এটা ফ্যাসিবাদী বা স্বৈরশাসিত সরকার? যখন একটা দেশে একটা গণতান্ত্রিক সরকার থাকে, যারা জনগণের ভোটে আসে এবং যাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, তখন এই প্রতিষ্ঠানগুলোর মূল দায়িত্ব থাকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, জনগণের প্রত্যাশার সাথে রাষ্ট্র পরিচালনাকে সম্পৃক্ত করা। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর মূল দায়িত্ব জনসাধারণের সেবাকে নিশ্চিত করা। আর যখন একটা অবৈধ সরকার আসে, যাদের জনগণের ভোটের প্রয়োজন হয় না, যারা মনে করে তাদের ক্ষমতার উৎস জনগণ না, তাদের ক্ষমতার উৎস হয়ে যায় তখন রাষ্ট্র কাঠামো। তখন তারা পুলিশের উপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন তারা প্রশাসনের উপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় থাকে। তার মানে কি, জনগণের ক্ষমতা যখন একটা রাজনৈতিক দলের বা একটা সরকারের মূল ভিত্তি না থাকে, তখন তার ক্ষমতার উৎস হয়ে ওঠে রাষ্ট্র কাঠামো। আর সেই রাষ্ট্র কাঠামোটাকে ব্যবহার করা হয় জনগণের সেবার বদলে জনগণের অধিকার হরণের জন্য। আমরা গত 16 বছরে সেটাই দেখেছি, যেখানে আমরা যখন থানার কাছে গিয়েছি, যখন আমরা আমাদের কোর্টে গিয়েছি, কোথাও আমরা সুবিচার পাই নাই। কারণ ফ্যাসিবাদের দোষের হিসাবে এই রাষ্ট্রযন্ত্রগুলা, যাদের মূল দায়িত্ব ছিল জনগণের পাশে দাঁড়িয়ে, জনগণের সাথে দাঁড়িয়ে জনগণের সেবা করা, তারা আমাদেরই মাথার উপর বসে জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হওয়ার পরও রাষ্ট্রযন্ত্রের একটা অংশ প্রতিনিয়ত জনগণের অধিকার এবং স্বাধীনতাকে হরণ করেছে, প্রতিনিয়ত আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করেছে। এ কারণে আমরা বলছি, এই যে রাষ্ট্র কাঠামো গত 16 বছরে ফ্যাসিবাদের দলীয়করণের কারণে, ন্যাক্কারজনকভাবে ক্ষমতা আঁকড়ে রাখার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার কারণে সেই রাষ্ট্র কাঠামোটা ভেঙে গিয়েছে। তার মানে ভেঙে পড়া একটা জিনিসকে মেরামত করতে হবে। আজকে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য এমন একটা বাংলাদেশ তৈরি করা, যেখানে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার জনগণের সাথে সম্পৃক্ততার মাধ্যমে, জনগণের প্রতি দায়বদ্ধ থেকে, যাদের কাছে জনগণই হবে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, তার মাধ্যমে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, যেখানে যে উন্নয়ন হবে এটা হবে দেশের প্রতিটা মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে জনগণ আবার দেশের মালিকানা ফেরত পাবে। আমরা এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে রাষ্ট্রযন্ত্র দেশের মালিকানা নিয়ে সেটা একটা অবৈধ সরকারের হাতে তুলে দিবে না। আমরা সেটাই চাই যেখানে জনগণ দেশের মালিকানাটাকে ধারণ করবে এবং জনগণ দেশের মালিকানার মাধ্যমে জনগণের যে সমস্যা রাষ্ট্র পরিচালনায়, সেই সমস্যাগুলোর সমাধান হবে। জনগণের যে আকাঙ্ক্ষা রাষ্ট্র পরিচালনার শীর্ষ পর্যায়ে, সে আকাঙ্ক্ষাগুলোর সাথে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক রয়েছে ওনাদের একটা উপলব্ধির মেলবন্ধন ঘটবে। এই যে রাষ্ট্র কাঠামো মেরামত, এরই কিন্তু সহজ আরেকটা ভাষা, আরেকটা শব্দ হচ্ছে সংস্কার।
আমরা যদি দেখি ঐতিহ্যগতভাবে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম যে সংস্কারটা হয়েছিল সেটা কিন্তু বাকশালের পর, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, ওনার হাত ধরে সম্পন্ন হয়েছিল। উনি যে বাংলাদেশ পেয়েছিলেন সেখানে আমরা দেখেছি বাকশাল মানে একদলীয় একটা শাসন তৈরি করা হয়েছিল, সেটাকে উনি সরিয়ে এনে বাংলাদেশে প্রথমবারের মতন রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিলেন। যার কারণে কিন্তু আমরা বলতে পেরেছিলাম তখন যে আমরা ফ্যাসিবাদ না, তখন ছিল স্বৈর শাসনের যে বাকশাল, সেখান থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে বাংলাদেশে। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনা আসলেন, প্রথমবারের মতো উনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শুরু করলেন। আজকে যে আমরা বাংলাদেশে বলি যে আমরা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদ ভিত্তিক দেশ, সেটাও কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপির সময় করা হয়েছিল, এবং এটাও কিন্তু ছিল সেই সময়ের সবচাইতে বড় গণতান্ত্রিক সংস্কার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশ পেয়েছিলেন আমরা সবাই জানি, সেটা ছিল ভারতের প্রতি অত্যন্ত নতজানু একটা পররাষ্ট্রনীতি, যেখানে দেশের সার্বভৌমত্ব ছিল না। সেই বাকশালী পররাষ্ট্রনীতিকে ভেঙে তিনি যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুললেন, সেখানে আমাদের মধ্যপ্রাচ্যের সাথে খুব ভালো সম্পর্ক হলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডার সাথে আমাদের সম্পর্ক তৈরি হলো। আমরা ওআইসি সদস্যভুক্ত হলাম, আমরা সার্ক তৈরি করলাম, আমরা জাতিসংঘে আস্তে আস্তে আমাদের সম্পর্ক আরও জোরদার করলাম। এটাই কিন্তু ছিল সেই সময়ের সবচাইতে বড় পররাষ্ট্রনীতির সংস্কার। সেই সংস্কারের ফল হিসেবে আমরা কি পেলাম? আমরা একটা সার্বভৌম বাংলাদেশ পেলাম, যেখানে আমাদের কোনো নতজানু পররাষ্ট্রনীতি নাই, যেখানে পার্শ্ববর্তী দেশের জন্য আমরা সব কিছু উজাড় করে দিয়ে দিই না। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সম্পর্ক তৈরির মাধ্যমে আমরা শহীদ জিয়ার সময় বাংলাদেশ থেকে প্রথমবারের মতন বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করলাম, এবং এর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথমবারের মতন বিদেশে গার্মেন্ট শিল্প রপ্তানি শুরু হলো, গড়ে উঠলো বাংলাদেশের গার্মেন্ট শিল্প। তার মানে কি, শহীদ জিয়ার সময়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন পররাষ্ট্রনীতিতে এবং অর্থনীতিতে যে সংস্কার হয়েছে, তার ফল হিসেবে আজ উনি চলে যাওয়ার প্রায় 40 বছর পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশের গোটা অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে সেই সময়ের মৌলিক সেই সংস্কারের উপর। আজও আমরা বিশ্বের উন্নত বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গড়ে তুলেছি, সেটাকে আরও ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজও আমাদের অর্থনীতি গার্মেন্টস এক্সপোর্টের উপরে এবং আমাদের এখান থেকে বিদেশে জনশক্তি পাঠানোর উপর নির্ভর করে রয়েছে। মিডল ইস্টে এবং ইসলামিক ওয়ার্ল্ডে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যাদের পাঠানোর রেমিটেন্সের উপর এই বাংলাদেশের অর্থনীতি আজও জাগ্রত। তার মানে এই যে সংস্কারটুকু ছিল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, এই সংস্কারগুলো কেন সফল হয়েছিল সেটা আমাদের উপলব্ধি করতে হবে। কেন আমাদের শহীদ জিয়া এবং দেশনেত্রীর সময় করা গণতান্ত্রিক সংস্কারটা সফল হয়েছে সেটাও আমাদের বিবেচনা করতে হবে। এই প্রত্যেকটা সংস্কার সফল হয়েছিল কারণ সেগুলো সেই সরকার দ্বারা করা হয়েছিল যারা জনগণের ভোটে নির্বাচিত ছিল, যাদের জনগণের ম্যান্ডেট ছিল, এবং যাদের জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে জনগণের সমস্যার সমাধানের প্রতি একটা আকাঙ্ক্ষা ছিল। সুতরাং যে কোনো সংস্কার যদি বাস্তবসম্মতভাবে প্রয়োগ করতে হয়, যদি সেটাকে টেকসই হতে হয়, তাহলে সেই সংস্কারটা করতে হবে জনগণের ভোটে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে, যাদের জনগণের ম্যান্ডেট রয়েছে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না, কোনো সংস্কার টেকসই হবে না। আমরা ঐতিহ্যগতভাবে দেখি, তার মানে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাকশাল পরবর্তী সময়ে পুরো বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং সমাজনীতিকে ঢেলে সাজিয়েছিলেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, সেই যে সংস্কারের ধারাবাহিকতা স্বাধীন বাংলাদেশের সংস্কারের জন্ম দিয়েছিলেন, ওই ধারাবাহিকতা ধরে রেখে কিন্তু আজও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে সংশ্লিষ্ট গণতন্ত্রের পক্ষে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা সবাই এক হয়ে একটা প্ল্যাটফর্ম থেকে। এর মূল কারণ আমরা যদি দেখি, আজকে সংস্কার নিয়ে অনেকেই কথা বললেও ওনারা কিন্তু কেউ এই 8 তারিখে বা 8ই অগস্ট সরকার তৈরি করার আগে একবারের জন্য বলেন নাই। কারণ আজকে যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, যারা ক্ষমতার দায়িত্বে আছেন, তারা কেউ হয়তো 7 তারিখও জানতেন না যে পরিবর্তিত পরিস্থিতিতে 8ই অগস্ট তাদেরকে সরকার তৈরি করতে হবে। এই কারণে সংস্কার নিয়ে কিন্তু কোনো কথা তারা সেই সময় বলেন নাই। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থান হয়েছে প্রাথমিকভাবে 8 দফার উপর ভিত্তি করে, 9 দফার উপর ভিত্তি করে। এই 8 দফায়, এই 9 দফায় সংস্কার বলতে কোনো শব্দ ছিল না, রাষ্ট্র কাঠামো মেরামত বলতে কোনো শব্দ ছিল না। এটা সেই সময় দাবি দেওয়াতে ছিল না।
পরবর্তীতে চূড়ান্তভাবে গণ অভ্যুত্থান হয় এক দফার উপর ভিত্তি করে, যে এক দফা আমাদের সবাই মিলে প্রণীত ছিল, সেই এক দফার হলে কিন্তু মূল সরকার পতন হয়। সুতরাং 8 দফাতে বা 9 দফাতে সংস্কার ছিল না। সংস্কারের কথাটা প্রথমবারের মতন আসে 8ই আগস্ট, যখন তারা সরকার নতুনভাবে ফর্ম করে, তারপরে একটু সময়টাকে দীর্ঘায়িত করার হয়তো একটা লক্ষ্যে। তাহলে সংস্কারের কথা সবার আগে কারা বলেছেন? সংস্কারের এক কথা সবার আগে গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে, গণতন্ত্রের পক্ষে যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, আমরা সবাই মিলে বলেছি। তাও অনেক আগে 2016 সালে প্রথমবারের মতন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। সেটাই ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিস্ট হাসিনার সময়ে প্রথমবারের মতন একটা সংস্কার প্রস্তাবনা। ওখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেটা পরবর্তীতে বিবর্তিত হয়ে আমরা আমাদের 31 দফায় দেখতে পারি। ভিশন 2030-তে যে কথাগুলো আছে সেগুলোকে আমরা আরও একটু পরিবর্তন করে অনেকের মতামতের প্রেক্ষিতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক 19 দফাকে ধারণ করে 27 দফা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2022 সালে প্রথমবারের মতন উপস্থাপন করেছিলেন। উনি উপস্থাপন করার পর আমাদের দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, ওনাদের যে প্রত্যাশা যে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষার যদি প্রতিফলন ঘটাতে হয়, তাহলে এটা শুধুমাত্র বিএনপি দিলে হবে না। এর সাথে আমাদের যুগপৎ আন্দোলনে যারা রয়েছেন, 12 দলীয় জোটে যারা রয়েছেন, যাদের সমাজে অনেক বেশি গ্রহণযোগ্যতা রয়েছে, যারা গণতান্ত্রিক মানুষের প্রতিনিধিত্ব করছেন, সবাইকে মিলে সবাইকে একটা আলাপ আলোচনার প্ল্যাটফর্মে এনে ডিসকাশন এবং কনসালটেশনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা দিতে হবে। সেই বিশ্বাস থেকেই কিন্তু 2022 সালে যে 27 দফা দেওয়া হয়েছিল, পরবর্তীতে যুগপৎ আন্দোলনে যারা অন্তর্ভুক্ত ছিল প্রতিটি রাজনৈতিক দল, এখানকার 12টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব সবাই মিলে একযোগে জনগণের সম্পৃক্ততার মাধ্যমে 31 দফায় উপনীত হন। যেই 31 দফাটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালে প্রণয়ন করেছিলেন। তার মানে 2023 সালে যখন ফ্যাসিবাদী শেখ হাসিনা ছিল, কেউ জানতও না যে শেখ হাসিনার পতন কবে ঘটবে, কবে সে পালিয়ে যাবে, কবে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে। সেই সময়ে কিন্তু আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে, আমাদের সবার প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই 31 দফা প্রণয়ন করা হয়েছে। সুতরাং আজকে যে জাতীয় ঐক্যের কথা বলা হয়, যে আমরা যারা গণতন্ত্রের পক্ষে রয়েছি, আমাদের সবাইকে একযোগে এক প্ল্যাটফর্মে আসতে হবে, আমাদের 31 দফাই কিন্তু সেই জাতীয় ঐক্যমত্যের একটা অনেক বড় প্রমাণ। কারণ সেই সময় যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, সবাই মিলে কিন্তু এটা প্রণয়ন করা হয়েছে। এখানে একদিকে যেমন রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক 19 দফার একটা প্রতিনিধিত্ব, এখানে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030-র একটা প্রতিফলন। ঠিক একইভাবে গণতন্ত্রের পক্ষে যতগুলো রাজনৈতিক দল ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এই দীর্ঘ সময় ধরে মাঠে ছিল, তাদের প্রত্যেকের কিন্তু আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন এতে সম্পৃক্ত রয়েছে। সুতরাং 31 দফা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো প্রোডাক্ট না, এটা বাংলাদেশের গণতন্ত্রকামী সকল মানুষের, সকল শ্রেণী পেশার একটা প্রোডাক্ট। এর ভেতরে জনসম্পৃক্ততা যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে মূলধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, যাদের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম এবং রক্তের উপর দাঁড়িয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটেছে, ওনাদের প্রত্যেকের প্রত্যাশা। আমরা 31 দফা নিয়ে যখন কথা বলবো, আমাদের উপলব্ধি করতে হবে যে 31 দফাতে কিন্তু প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য কিছু না কোনো কিছু আছে। এখানে যেমন রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু আছে, ঠিক একইভাবে আমাদের প্রান্তিক পর্যায়ে তৃণমূলের যে মানুষটা, ওনার জন্য রয়েছে, যারা শিক্ষিত মানুষ রয়েছেন ওনার জন্য রয়েছে। অর্থাৎ 31 দফা এমন একটা রূপরেখা যার মাধ্যমে আমরা চাই বাংলাদেশের 12 কোটির উপর যে ভোটার যেমন রয়েছেন, ঠিক 20 কোটির মতন মানুষ রয়েছেন, প্রত্যেকেরই যেন ভাগ্যের কিছু না কিছু পরিবর্তন ঘটে, ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, অর্থনৈতিকভাবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে। আমরা যদি 31 দফার প্রথম যে দফাটা আছে সেটা দেখি, এখানে আমরা কি বলছি, আমাদের সম্মিলিত যে দাবি, সেখানে আমরা বলেছি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের সংবিধানকে সংস্কার করতে হবে। এখন সংবিধান সংস্কারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে সংবিধান কোনো অগণতান্ত্রিক, কোনো অবৈধ সরকার তো হাত দিতে পারবে না। সংবিধান সংস্কার করতে পারবে শুধুমাত্র তারাই যারা জনগণের ভোটে নির্বাচিত, যারা জনগণের প্রতিনিধিত্ব করেন এবং যাদের জনগণের ম্যান্ডেট রয়েছে। একটা কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন যে সংবিধানকে শুধুমাত্র কিছু শব্দের পরিবর্তন করলাম, কিছু বাক্যের পরিবর্তন করলাম, খুব সুন্দর সুন্দর লেখা দিলাম, এটাই কি যথেষ্ট একটা দেশ পরিবর্তনের জন্য?
এটা তো কোনোভাবেই যথেষ্ট না। সংবিধান হচ্ছে শব্দ এবং বাক্যের খেলা। আমরা অনেক সুন্দর কথা সেখানে লিখলাম, কিন্তু সে কথাগুলো আমরা উপলব্ধি করি না, আমরা অন্তস্থ করি না, আমরা ধারণ করি না। সুতরাং সেই সংবিধান কখনোই বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে না। শেখ হাসিনা যে সংবিধানের দোহাই দিয়ে গুম খুন হামলা মামলা নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন করেছিল, সেখানেও কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠা করে নাই। তার কারণ কি? তার কারণ সংবিধানে যে মর্মার্থ সেটা তখন ফ্যাসিবাদ কখন উপলব্ধি করতে চায় নাই। তাদের কাছে যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে রাখাই ছিল মূল উদ্দেশ্য। সুতরাং আমরা বলছি সংবিধানে অবশ্যই প্রয়োজনীয় সংশোধন করতে হবে, তবে সেটা এমনভাবে করতে হবে যেখানে এক, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, দুই, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত একটা সরকার করে, এবং তিন, সেই সরকার করবে যারা শুধুমাত্র সুন্দর সুন্দর শব্দ সুন্দর সুন্দর বাক্য লিখবে না, যা লেখা আছে সেটা অন্তরে ধারণ করবে এবং রাষ্ট্র পরিচালনায় সেটাকে প্রয়োগের মাধ্যমে বোঝাবে যে তারা সত্যি মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক, তারা সত্যি গণমানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য দায়বদ্ধ। আমাদের এখানে 2 নম্বর যে দফা সেটা হচ্ছে সমন্বিতমূলক একটা রাষ্ট্রসত্তা গড়ে তোলা, যেখানে সম্প্রীতি থাকবে। এই যে আমাদের 31 দফা, এই 31 দফায় কিন্তু আসলে আমাদের দ্বিতীয় দফার একটা বড় প্রমাণ। আমাদের মাঝে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছিল বলে, আমাদের মাঝে সম্প্রীতি ছিল বলে, আমাদের মাঝে একটা সমন্বয় তৈরি হয়েছিল বলেই কিন্তু আমরা গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক দল এক হয়ে 31 দফা দিয়েছিলাম। আজকে যে জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা বলা হচ্ছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন, এই 31 দফাটা যেমন শুধু আমাদের না, এটা যেমন গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দলের। ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে ভোটের অধিকারের মাধ্যমে যখন সরকার আসবে, যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করবে, সেখানেও তেমন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যারা ছিল, আমরা যেমন এক হয়ে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, ভবিষ্যৎ বাংলাদেশে ইনশাল্লাহ আমরা সবাই এক হয়ে একটা বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো, এবং আমরা নিশ্চিত করব ভবিষ্যতে যে সরকার থাকে সেটা জনগণের প্রতি দায়বদ্ধ, সেটা প্রতিনিধিত্বমূলক, এবং দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম করেছেন সেখানে প্রত্যেকটা দলেরই সেখানে স্টেক থাকবে। যে বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে 31 দফা আমরা তৈরি করেছি, ইনশাল্লাহ 31 দফা বাস্তবায়নও সেই বৃহত্তম জাতীয় ঐক্যের মাধ্যমে সবাই এক হয়েই করবো ইনশাল্লাহ।